আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কোর্সের তৃতীয় ক্লাস। তো আমরা আজকে বেশ কিছু জিনিস শিখব। বেসিক্যালি আমি গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল বিষয়ে আসলে আলোচনা করব। দেখব আসলে ম্যাথমেটিক্সটা আসলে আমাদের কিভাবে কীরকম কি আসে এবং সেইগুলো কিভাবে অ্যান্সার করা যায়, বা হচ্ছে আমরা কিভাবে শিখবো আসলে ম্যাথমেটিক্যাল এরিয়াটা। তো সেই ব্যাপারেই আজকে আমরা দেখব। প্রথমে আমরা গত ক্লাসে যে জিনিসটা একটু আলোচনা করেছিলাম, তো সেই জিনিসটা নিয়ে আবার একটু যদি দেখি, সেটা হচ্ছে যে নিবাসী এবং অনাবাসী। তো এইটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমি বারবারই বলছি যে যেহেতু সিচুয়েশনাল বেস কিছু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সিনারিও অ্যানালাইসিসের যদি কিছু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, অথবা আয় পরিগণনার ক্ষেত্রে নিবাসী এবং অনিবাসীর ক্ষেত্রে আসলে কি ধরনের পার্থক্য দেখা যায়, তো এই বিষয়গুলো নিয়েও আসলে আলোচনা করার প্রয়োজন আছে। কারণ একজন ব্যক্তি যখন আমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসাবে যখন নিজেকে প্রতিষ্ঠিত করব, তখন সে যদি অনাবাসী হয় বা সে যদি নিবাসী হয়, তাহলে সেক্ষেত্রে আসলে কি ধরনের কমপ্লিকেশনস বা কি ধরনের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, তো সেই বিষয়গুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিব। দেন আমরা এই দুটা বিষয়ের উপরে কিছু গাণিতিক সমস্যা আমরা একটু দেখব। তো আমরা এর আগে দেখেছিলাম, যদিও ব্যাখ্যা আকারে দেখেছিলাম, তো আজকে কিছু ইনফোগ্রাফিক আকারে আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে আসলে সকলের মনে থাকে যে একজন আবাসিক মর্যাদা নির্ধারণ করতে গেলে একজন ব্যক্তির ক্ষেত্রে তার আসলে কি কি ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হয় অ্যাজ পার ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী। তো আমরা সেটা জানি যে আমাদের দুইটা ক্যাটাগরির যে কোনো একটা যদি সে পূরণ করতে পারে, তাহলে তাকে আবাসিক বা রেসিডেন্ট বা নিবাসী, এই তিন নামের যে কোনো নামেই আমরা ডাকি না কেন, সেই নামেই আমরা তাকে মর্যাদা দান করতে পারি এবং সেই হিসাবে তার ট্যাক্সটাকে ক্যালকুলেশন করতে পারি। তো সেটার ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, নিবাসী হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 183 দিন তাকে বাংলাদেশে অবস্থান করতে হবে। আচ্ছা, যদি এই প্রথম ক্রাইটেরিয়া যদি ওনার না থাকে, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে যদি উনি 90 দিন বাংলাদেশে থাকেন, যে আয় বৎসরে উনি রিটার্ন দাখিল করবেন, ওই আয় বৎসরের জন্য 90 দিন যদি উনি বাংলাদেশে থাকেন এবং তার পূর্ববর্তী 5 বছরে সর্বমোট যদি 365 দিন উনি যদি বাংলাদেশে থাকেন, এই দুই ক্রাইটেরিয়ার উপরেই ভিত্তি করে মূলত ওনাকে নিবাসী এবং অনাবাসী হিসাবে আসলে গণ্য করা হয়। কারণ নিবাসীদের ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশনের একটা ধারা এক ধরনের, আর অনাবাসীদের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন নাই, ডিরেক্ট ট্যাক্স পার্সেন্টেজ, সেটা হচ্ছে 30%, আমরা সবাই জানি বা আমরা সামনেও আরও দেখব। তো সেই জায়গা থেকে আমরা এখন প্রথমে আমরা আগে দেখব হচ্ছে, এখানে একটা গাণিতিক সমস্যা আমি আসলে দিয়েছি, সেটা হচ্ছে যে একজন লোক বিগত 6 বছর ধরে বাংলাদেশে বিভিন্ন সময়ে 6 বছরে বিভিন্ন দিন, দ্যাট মিনস 2021-22 সালে উনি 40 দিন ছিলেন, 22-23 সালে 55 দিন ছিলেন, 21-22 সালে 55 দিন ছিলেন, 22-23 সালে হচ্ছে 182 দিন ছিলেন, 23-24 সালে 200 দিন ছিলেন, 24-25 সালে 94 দিন ছিলেন, 25-26 সালে 110 দিন ছিলেন। এখন এই ব্যক্তির ক্ষেত্রে আমরা তার আবাসিক মর্যাদা, দ্যাট মিনস উনি কি নিবাসী নন, চারটা ক্ষেত্র আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, যে চারটা ক্ষেত্রে আসলে উনি কি নিবাসী না নিবাসী নন। প্রথম কথা হচ্ছে, ওনার আয় বর্ষ 25-26, যখন আয় বছর 25-26 হবে, 2025-2026 হবে, তার আবাসিক মর্যাদা কি হবে, উনি কি নিবাসী হবেন না নিবাসী হবেন না। তো আমাদের জন্য আমাদের ক্রাইটেরিয়া কি ছিল, ক্রাইটেরিয়া ছিল হচ্ছে বাংলাদেশে ওনাকে অবস্থান করতে হবে ওই আয় বর্ষে 183 দিন। তো 25-26 সালে আমরা দেখতে পাচ্ছি উনি 110 দিন করছেন, তাহলে উনি প্রথম অংশে বা প্রথম ক্রাইটেরিয়া যেটা ছিল সেটাই উনি অনাবাসী হচ্ছেন। বাট তারপরে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল যে ওই আয় বৎসরে 90 দিন, তাহলে আমরা ওই আয় বৎসরে যদি আমরা 90 দিন দেখি, তাহলে উনি সেই ক্রাইটেরিয়া মিট করতেছেন। এখন আরেকটা যেটা দরকার, যে ওটার সঙ্গে আরেকটা ক্লজ আছে, ক্লজ হচ্ছে গিয়ে বিগত বছরে 365 দিন লাগবে, বিগত 4 বছর মিলে।
তো 365 দিন আমি বিগত 4 বছর যদি ধরি, 24-25 সালে 94 দিন, 23-24 সালে 200 দিন, আর হচ্ছে 22-23 সালে 182 দিন। তো এইটুকু আমরা কাউন্ট করলেই আমরা চোখেই দেখতে পাচ্ছি যে 365 দিনের বেশি হবে। তার মানে আমরা ক এর উত্তর হিসাবে আমরা নিতে পারি যে 25-26 আয় বৎসরের জন্য উনি নিবাসী হিসাবে গণ্য হবেন। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে 25-26 বছরে উনি 85 দিন অবস্থান করেছেন। দ্যাট মিন্স ওখানে যে 25-26 বছরে যে আমাদের যে প্রথমে যে একটা ছকটা দেয়া আছে, এই ছকে যে 110 দিন ছিল, এখানে এখন অঙ্কের কারণে উনি চেঞ্জ করে দিয়ে বলতেছেন যে উনি 25-26 বছরে 85 দিন অবস্থান করছেন। তাহলে 85 দিন যদি অবস্থান করেন, তাহলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে এটা 183 দিনের মধ্যেও পড়লো না বা 90 দিনের মধ্যেও পড়ছে না। তো আলটিমেটলি এই কারণে উনি নিবাসী হিসাবে গণ্য হবেন। গতে যেটা বলা আছে যে তিনি 23-24 অর্থ বছরে উনি 80 দিন অবস্থান করেছেন। দ্যাট মিনস 23-24 অর্থ বছরে 182 দিন ছিলেন। তো ওই 182 দিন যদি আমি বাদ দেই, ওখানে যদি 80 দিনকে আমি যদি ওখানে ট্রান্সফার করি, তাহলে আমাদের 25-26 অর্থ বছরে উনি 110 দিন ছিলেন। এক্ষেত্রে 90 দিনের ক্রাইটেরিয়া মিট করলো। দেন তার প্রিভিয়াস 4 বছর হচ্ছে 24-25, 23-24, 22-23, 21-22, 1, 2, 3, 4, হ্যাঁ 4 বছর। তাহলে আমরা এই 4টা বছর যদি যোগ করি, যে তাহলে 441 দিন, মোস্ট প্রবাবলি 441 বা 42 দিন হবে। তার মানে 365 দিন এটা মিট করে। যদি 365 দিন যদি ওনার মিট করে, তাহলে উনি এখানে নিবাসী হবেন। গয়ের ক্ষেত্রেও সেম, যে তিনি 185 দিন বাংলাদেশেই অবস্থান করছেন। তাহলে আমার ক্রাইটেরিয়া হচ্ছে 183 দিন, প্রথম ক্রাইটেরিয়া যেটা ছিল নিবাসী হওয়ার জন্য, যে 183 দিন বাংলাদেশে অবস্থান করলেই হবে। তাহলে উনি প্রথম ক্রাইটেরিয়া মিট করছেন, তাহলে আমার সেকেন্ড ক্রাইটেরিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদিও ওনার সেকেন্ড ক্রাইটেরিয়া 360 দিন অবস্থান করতেছে, বলতেছে যে বিগত 4 বছরে 360 দিন অবস্থান করতেছে। তো সেটাই হচ্ছে গিয়ে কি যে মূল বিষয়, যে আমরা যেহেতু প্রথম ক্রাইটেরিয়া মিট করছে 365 দিনের, তো সেই কারণে 183 দিনের, তো সেই কারণে উনি ঘয়ের ক্ষেত্রে মিস্টার জায়েদ উনি নিবাসী হিসাবে গণ্য হবেন। তো আমরা মোটামুটি এটার অঙ্কটা একটু দেখলাম, এবার একটু অ্যান্সারগুলো দেখি। সমাধানে কি বলা আছে? সমাধানে মিস্টার জায়েদ একজন নিবাসী। আচ্ছা, কারণ তিনি দ্বিতীয় শর্ত পূরণ করেছেন, যেটা আমি বলেছিলাম যে উনি দ্বিতীয় শর্তে 110 দিন এবং হচ্ছে গিয়ে পূর্ববর্তী বছরে 531 দিন অবস্থান করেছেন। 2 এর ক্ষেত্রে উনি অনাবাসী, কারণ উনি দ্বিতীয় শর্তই পূরণ করেন নাই, উনি 85 দিন অবস্থান করছিলেন, যদিও উনি 4 বছরে 531 দিন অবস্থান করেন। কিন্তু আমাদের যেহেতু লতে বলা আছে যে উনি 85 দিন মানে 90 দিন ওনাকে অবস্থান করতে হবে, তাহলে উনি যেহেতু 90 দিন অবস্থান করেন নাই, সেহেতু উনি অনাবাসী হবেন। দ্বিতীয়ত এরপরে গতে ওনার বলা আছে যে মিস্টার জায়েদ একজন নিবাসী হিসাবে গণ্য হবেন। আচ্ছা, নিবাসী হিসাবে কেন গণ্য হবেন? কারণ উনি দ্বিতীয় শর্ত পূরণ করেছেন, যে পূর্ববর্তী 4 বছরে আমি যেটা বলেছিলাম যে 441 দিন 411 দিন উনি অবস্থান করেছেন, যেটা 365 দিনের বেশি। গতে তো সেই একই কথা, যে উনি তো প্রথম শর্তেই পূরণ করেছেন, তাই দ্বিতীয় শর্তে যাওয়ার আমাদের প্রয়োজন পড়ে নাই। তো এই ধরনের অঙ্ক আসলে দিতে পারে যে আসলে উনি কি নিবাসী না। তো যার কারণেই আমি আসলে এই উদাহরণগুলো একটু টেনে নিয়ে আসছি, যে এই উদাহরণগুলো একটু প্রয়োজন, একটু জেনে রাখাটা প্রয়োজন। এবং এটা জানলে দুইটা সুবিধা, যে নিবাসী অনাবাসীর যদি কোনো টিকাও যদি আসে, সেই টিকাটাও অ্যাটেন্ড করা পসিবল। আবার যদি কোনো অঙ্কও যদি আসে এই ধরনের, যে হঠাৎ করে কিছু সিনারিও দিয়ে বললো কি যে উনি কি নিবাসী না, তো সেক্ষেত্রে এটাও কাউন্ট করাটা পসিবল হয়ে যায়। তো এরপরে আমরা দ্বিতীয় আর একটা গাণিতিক সমস্যা দেখব, সেটা হচ্ছে যে আমরা এখন আয় পরিগণনায় যাব। যেহেতু আমরা আজকে বলেছিলাম যে আমরা আজকে ধারা 32 শিখবো, দ্যাট মিন্স আমাদের যে ইনকাম ফ্রম স্যালারি আছে, বেতন থেকে আয় যেটাকে বলে, সেই বেতন থেকে আয়ের বিষয়টা নিয়ে যেহেতু আমরা কথা বলবো, তাই আয় পরিগণনা সেটা একটু শুরুতে, যেহেতু আবাসী মানে নিবাসী এবং হচ্ছে গিয়ে
অনিবাসী বা হচ্ছে গিয়ে আবাসিক অথবা অনাবাসিক, ওনাদের ক্ষেত্রেও আসলে আয় পরিগণনাটা দুই ধরনের হয়ে থাকে। এখানে একটা সিনারিও দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মিস্টার আকন্দ সাহেব 2024-25 আয় বছরে বিভিন্ন উৎস থেকে নিম্নলিখিত আয় করেছেন। কি কি আয় করেছেন যদি আমরা একটু দেখি। উনি বাংলাদেশে প্রাপ্ত বেতন বাবদ আয় করেছেন 1,00,000 টাকা। 2 নাম্বার, লন্ডনে ব্যবসা করে মুনাফা করেছেন 40,000 টাকা। সিঙ্গাপুরের ব্যবসা থেকে মুনাফা করেছেন 60,000 টাকা। ব্যবসাটি সম্পূর্ণভাবে সিঙ্গাপুর থেকে পরিচালিত ও নিয়ন্ত্রিত। 4 নাম্বার, দুবাই থেকে মুনাফা করেছেন 70,000 টাকা, যা এখনো বাংলাদেশে আনা হয়নি। আচ্ছা, এখন কি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে জনাব আকন্দের মোট আয়ের পরিমাণ গণনা করুন এবং তিনি একজন আবাসিক হন অথবা অনাবাসিক হন, মানে দুই ক্ষেত্রেই আমার তার আয়ের পরিগণনাটা করতে হবে, মানে আয় কত, মোট আয় কত সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা প্রথমেই যেটা হচ্ছে গিয়ে কি যে আবাসিকের ক্ষেত্রে আমরা যেটা যেটা বলতে পারি বাংলাদেশ থেকে যেটা ইনকাম হয়েছে সেটা তার আয়। আর যেহেতু উনি আবাসিক হিসাবে গণ্য হয়েছেন তাহলে লন্ডন থেকেও নিজে মুনাফা করেছেন সেটাও তার আয়। সিঙ্গাপুর থেকে যেটা যে মুনাফা করেছেন সেটাও তার আয়। দুবাই থেকে যেটা মুনাফা করেছেন, উনি যেহেতু বলেছেন যে আমি মুনাফা করেছি, সেহেতু এটাকেও আয় হিসাবে গণ্য করতে হবে, যদিও এটা তার বাংলাদেশে এখনো তার কাছে আসে নাই। না আসলেও যেহেতু উনি ঘোষণা দিয়েছেন বা ওনার কোম্পানি ওখানে প্রফিট জেনারেট করেছে, সেই প্রফিটের পার্সেন্টেজ উনি পাবেনই। এটা যেহেতু এই আয় বর্ষে পাবেন সেহেতু এটাকেও পরিগণনা করতে হবে আয় হিসাবে, যদি উনি আবাসিক হন। আচ্ছা, তাহলে ওনার জন্য টোটাল কত আসলো? 70,000, 60,000, 40,000, 1,00,000, দ্যাট মিনস 2,70,000 টাকা হচ্ছে আবাসিক যিনি হবেন। দ্যাট মিনস আকন্দ যদি ওনার নিজেকে আবাসিক হিসাবে ঘোষণা দিতে পারেন তাহলে ওনার আয় হবে 2,70,000 টাকা। আর অনাবাসিক হিসাবে যেটা হবে যে অনাবাসী যদি হয় তাহলে অনাবাসিক হলে এই বাহিরের যত ধরনের ইনকাম আছে, যেহেতু উনি অনাবাসিক, আর অনাবাসিকের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনাবাসিকের ট্যাক্স দিতে হবে শুধুমাত্র তার বাংলাদেশে প্রাপ্ত আয়ের উপরে, অন্য কোথাকার উপরেও ওনার কোনো ট্যাক্স বাংলাদেশে ক্যালকুলেশন হবে না। বাংলাদেশের আয়ের উপরেই শুধুমাত্র অনাবাসিক যারা আছেন তাদের ক্ষেত্রে তার উপরেই শুধু ট্যাক্স ক্যালকুলেশন হবে। সেহেতু অনাবাসিকের জন্য শুধুমাত্র বাংলাদেশে প্রাপ্ত আয় 1,00,000 টাকা, সেইটা হচ্ছে শুধুমাত্র তার অনাবাসী হিসাবে আসবে। তো আমরা যদি এখন একটু সমাধানটা দেখি, এখানে মোটামুটি মোট আয় পরিগণনা বিবরণ হচ্ছে আবাসিকে বাংলাদেশে অর্জিত আয় বা বেতন থেকে 1,00,000 টাকা দেখানো আছে, বৈদেশিক আয় থেকে দেখানো আছে লন্ডন ব্যবসা থেকে মুনাফা, সিঙ্গাপুরের ব্যবসা থেকে মুনাফা, দুবাইয়ের ব্যবসা থেকে মুনাফা। মোট আয় হচ্ছে আবাসিক, দ্যাট মিনস উনি যদি নিবাসী হন তাহলে 2,70,000 টাকা, আর যদি অনাবাসী হন তাহলে শুধুমাত্র বাংলাদেশে অর্জিত আয়টাই ওনার জন্য আসবে। তো এইটুকের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ যদি থাকে তাহলে সেটা একটু বলবেন, যাতে সেই জায়গাটাও আমরা একটু ক্লিয়ার করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো কারো কোনো কোশ্চেন নাই, দ্যাট মিনস সবাই মোটামুটি বুঝে গেছে। তো সেই জায়গা থেকে আমরা একটু সামনে যাই। তো সামনে যে যাওয়ার জন্য আমি লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আপনাদের জন্য আসলে হোমওয়ার্ক থাকবে, কারণ হোমওয়ার্ক না থাকলে আপনারাও আসলে নিজেরা যখন করবেন তখনই আসলে মূল প্রবলেমটা ফেস করবেন। এখন আমি বলে দেব, আপনারা শুনবেন, মনে থাকবে। এখন আপনারা সবই পারবেন, কিন্তু এটা ঠিক যখন আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে যে আপনারা খুব ইজিলি এগুলো ভুলে যাবেন, ভুলে যেয়ে তখন ছোট্ট ছোট্ট জায়গায় মিস্টেক হবে এবং মিস্টেকের কারণে আপনার টোটাল আয় পরিগণনা ভুল হবে। তো সে জায়গা থেকে আমরা দুইটা গাণিতিক সমস্যা 3 এবং গাণিতিক সমস্যা 4 আপনাদের এখানে পিপিটি আকারে দিয়ে দেওয়া আছে।
তো এই পিপিটিটা আপনারা আগামী ক্লাসে আমাকে করে দেখাইতে হবে, কারণ আমি একটু দেখতে চাই যে আপনারা আসলে কতটুকু শিখেছেন। তো সেই জায়গাতে এখানেও একটা নিবাসী এবং অনাবাসীর জন্য আয় পরিগণনারই অঙ্ক এখানে দেয়া আছে 3 নম্বরে, এবং 4 নম্বরেও সেম একজন পেশাজীবী কনসালটেন্ট, দ্যাট মিন্স আমাদের মতো আমরা যারা আয়কর আইনজীবী হয়েছি বা আমরা যারা আয়কর আইনজীবী আছি, তারা বিভিন্ন ধরনের কনসালটেন্সির মাধ্যমে যে আয়গুলো করে থাকে বিভিন্ন জায়গাতে, বাংলাদেশে করতে পারে, বিদেশে করতে পারে, বিভিন্ন জায়গায় করতে পারে। তো সেই ক্ষেত্রে তার নিবাসী এবং অনাবাসী হলে উনি যদি নিবাসী অথবা অনাবাসী হন, তাহলে সেক্ষেত্রে তার মোট আয়টা কত হবে, এই দুটা অঙ্ক এখানে আছে। তো এই দুটো অঙ্ক আসলে হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি আগামী ক্লাসে এটা দেখায় দিব, বাট আমি সবার কাছেই দেখতে চাই যে আপনারা যতটুকুই পারেন, ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু যতটুকুই পারেন অতটুকু করবেন, এবং করে আমাকে একটু অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে আপনারা সেটার স্ন্যাপশটটা দিয়ে দিবেন, যাতে আমি আপনাদের এটা একটু দেখতে পারি যে আপনারা আসলে কতটুকু করেছেন বা কতটুকু হয়েছে। তো তারপরে আমরা আসলে আমাদের আজকের ক্লাসের মূল টপিকে চলে যাব। মূল টপিক হচ্ছে আমাদের হেডস অফ ইনকাম, সোর্সেস অফ ইনকাম। আমরা আয়কর আইনের 32 ধারা অনুযায়ী আমরা দেখতে পাই যে আমাদের 30 ধারা অনুযায়ী দেখতে পাই যে আমাদের ইনকাম হচ্ছে 7 ধরনের ইনকাম আমরা আয়করের জন্য আসলে এটা ট্যাক্সের ক্যালকুলেশনে আসে। সেই 7 ধরনের ইনকামগুলো হচ্ছে চাকুরি থেকে আয়, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট; ভাড়া থেকে আয়, ইনকাম ফ্রম রেন্ট; কৃষি থেকে আয়, ইনকাম ফ্রম এগ্রিকালচার; ব্যবসা থেকে আয়, ইনকাম ফ্রম বিজনেস; মূলধনী আয়, দ্যাট মিন্স ক্যাপিটাল গেইন; ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট; আর্থিক পরিসম্পদ থেকে আয়; আদার্স ইনকাম সোর্স, দ্যাট মিন্স বিবিধ আয়। তো এই 7টা আয়ের আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস আমরা পাই, বিভিন্ন ধরনের অঙ্ক আমরা পাই, বিভিন্ন ধরনের এখানে ট্যাক্সের ক্যালকুলেশন আছে। তো এবং এই সব ক্ষেত্রে আসলে কি ধরনের আমাদের প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত, যে এই পুরো বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব আজকে। আমরা এটার কিছু অঙ্ক আসলে চেষ্টা করেছিলাম যে হয়তো শেষ করতে পারবো কিনা, বাট আমার কাছে মনে হলো যেন ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আজকে আর অঙ্কর মধ্যে যাই নাই, যে হেডস অফ ইনকাম, দ্যাট মিন্স বিভিন্ন ক্ষেত্রে আয়ের যে অঙ্কগুলো থাকে, ট্যাক্সের অঙ্কগুলো থাকে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো এই ক্লাসে আমরা এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, দ্যাট মিন্স চাকরি থেকে আয়ের শুরুতে প্রারম্ভে কিছু কিছু জিনিস আমাদের জানার দরকার আছে। তো সেই জিনিসগুলো আসলে আমরা আজকে জানব। আমরা যদি প্রথমেই দেখি যে চাকরি থেকে আয়, এটা হচ্ছে 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা, 33 নম্বর ধারা এবং 34 নম্বর ধারা, এই 3টা ধারা মিলে হচ্ছে গিয়ে চাকরি থেকে আয়ের টোটাল বিষয়টা লতে কমপ্লিট করেছে। বাট এর বাহিরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এসআরও দিয়ে আরও ডিটেইলিং করা হয় এই ধারাগুলোকে। তো চাকরি থেকে আয়ের শুরুতে আমাদের যেটা জানাটা দরকার সেটা হচ্ছে যে 32 ধারায় আসলে কি বলেছে, সেটা যদি আমরা আগে একটু জানি। যে ধারা 32-এর 1 অনুযায়ী একজন চাকরিজীবী চাকরি থেকে যে আয়গুলো করেন সেগুলো বেতন খাতের আয় হিসাবে গণ্য করা হবে এবং তার উপরে কর দিতে হবে। এখন সেগুলো কি কি? যে আয়গুলো বেতন হিসাবে গণ্য করা হবে সেটা হচ্ছে কর্মসংস্থান থেকে প্রাপ্ত অর্থ। দ্যাট মিন্স চাকরি থেকে যে আমি যে আর্থিক সুবিধা, বেতন এবং অন্যান্য যা সুবিধা পাই সেটাই আমার বেতন হিসাবে গণ্য হবে এবং তার উপরে কর দিতে হবে। আচ্ছা, এমপ্লয়ি শেয়ার স্কিম। এমপ্লয়ি শেয়ার স্কিম হচ্ছে কোম্পানি যদি কোনো ধরনের শেয়ার স্কিমের মাধ্যমে আয় হয়। তো এমপ্লয়ি শেয়ার স্কিমে আমরা যেটা আসলে বলতে পারি সেটা হচ্ছে যে এমপ্লয়ীদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইনসেন্টিভের মতো আসলে দেয়া হয়, যে 5 বছর বা 10 বছর চাকরি করলে তাকে হচ্ছে গিয়ে কোম্পানির
পাবলিক লিমিটেড কোম্পানির হচ্ছে এরকম 200 শেয়ার বা 500 শেয়ার দেওয়া হবে। তো ওই শেয়ারগুলোর মাধ্যমে সে প্রতি বছর বছর কিছু না কিছু তার ইনকাম হয়। তো সেই ইনকামগুলোর কথাই বলা হয়েছে এমপ্লয়ি শেয়ার স্কিম। বকেয়া বেতন, যে আমরা অনেক সময় দেখা গেছে যে এই মাসে বেতন পাই নাই, তার পরের মাসে আমরা যে বেতনটা পাই, একসাথে দুইটা বেতন যদি আমরা পাই, অথবা 6 মাস আমরা বেতন পাই নাই, 6 মাস পরেও আমরা হয়তো সেই টোটাল বেতনটাও পেতে পারি। হ্যাঁ, তো অতীত বা ভবিষ্যৎ কর্মকর্তাদের থেকে প্রাপ্ত, দ্যাট মিনস হচ্ছে গিয়ে কি যে আপনি এমন কোথাও থেকে চাকরি ছেড়ে দিয়ে আসছেন, তো সে জায়গায় আপনি হয়তো বেতন পান নাই বা বেতন ছেড়ে দিয়েই আপনি চলে আসছেন, অথবা দেখা গেছে যে আমরা নতুন যে জায়গাটায় আমরা হচ্ছে গিয়ে নিয়োগ পাই, তো সেই জায়গাটায় তো যেটা বলছিলাম যে ভবিষ্যৎ নিয়োগকর্তাদের থেকে প্রাপ্তি, ভবিষ্যৎ নিয়োগপ্রাপ্তদের থেকে প্রাপ্তির বিষয়টা হচ্ছে গিয়ে কি যে বর্তমান চাকরি ছাড়াও আগে যেখানে কাজ করেছেন বা ভবিষ্যতে যেখানে কাজ করবেন সেখান থেকে যদি আমরা কোনো আর্থিক সুবিধা পাই, দ্যাট মিনস আমরা অনেক সময় যে অ্যাডভান্স হবো অনেক সময় নেই, যে ঠিক আছে আমি নতুন জায়গায় যাচ্ছি, নতুন এরিয়াতে যাব, তো তাহলে আমরা সেটার জন্য হচ্ছে গিয়ে কি যে নিয়োগকর্তা অনেক সময় অ্যাডভান্স দিয়ে থাকে যে 1-2 মাসের স্যালারিটা অ্যাডভান্স দিয়ে দাও। তো সেটাও হচ্ছে গিয়ে ভবিষ্যৎ নিয়োগকর্তাদের থেকে প্রাপ্ত, এবং সেটাকে বেতন খাতেই আয় হিসাবে পরিগণিত হবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই বেতন খাতে আয়ের মধ্যে কি কি জিনিস আয় হিসাবে গণ্য হবে না, সেটা দুইটা জিনিস হবে। দুইটা জিনিস এখানে বিশেষভাবে বলা আছে, সেটা হচ্ছে বিশেষ চিকিৎসা খরচ, দ্যাট মিনস হার্ট, কিডনি, চোখ, লিভার এবং ক্যান্সারের অপারেশনের জন্য প্রাপ্ত অর্থ। এটা যদি কোনো কোম্পানি কোনো এমপ্লয়িকে দিয়ে থাকে, সেই এমপ্লয়ির জন্য এই বিশেষ অর্থপ্রাপ্তি তার জন্য আয়ের মধ্যে পড়বে না। তো যাতায়াত ও দৈনিক ভাতার কথা যদি আমি বলি, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন কাজের জন্য আমরা যে দৈনিক ভাতা অনেক সময় আমরা পেয়ে থাকি, অথবা চাকরির প্রয়োজনে বিভিন্ন জায়গাতে আমরা যাওয়ার ক্ষেত্রে টিএডিএ দেওয়া হয়, সেই সম্পূর্ণ খরচটাই আসলে আয়ের প্রাপ্তির মধ্যে পড়বে না। তো 32 ধারায় এগুলোই বলা আছে। 32 ধারা আরেকটু জিনিস যেটা আছে সেটা হচ্ছে, এখন আমরা যেটা এর আগের স্লাইডে যেটা দেখলাম, যে যেগুলো বেতন হিসাবে গণ্য হবে সেগুলোই হচ্ছে আয় হিসাবে গণ্য হবে এবং সেটা উপরে কর দিতে হবে। তাহলে আমাদের বেতনটা আসলে কি, আমরা বেতন বলতে আসলে কি বুঝি, এই বিষয়গুলোই একমাত্র বেতন। যদিও 32 ধারায় বেতনের ডিরেক্ট কোনো কিছু বলা নাই, তবে এইগুলোকেই বেতন হিসাবে গণ্য করা হয়। সেটা কি, যে কোনো ধরনের বেতন, মজুরি, পারিশ্রমিক, যে কোনো ধরনের ভাতা, সেটা হতে পারে বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, ছুটি ভাতা, অর্জিত ছুটি ভাতা, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম, অগ্রিম বেতন হতে পারে, গ্র্যাচুইটি হতে পারে, অ্যানুইটি হতে পারে, পেনশন হতে পারে, পারকিউজিট হতে পারে, বেতন বা মজুরির পরিবর্তে অন্য কোনো অর্থ। এই 6টা বিষয়কেই মূলত বেতন হিসাবে ধরা হয়। এরপরে যদি আমরা দেখি যে চাকরি হতে আয়ের করমুক্ত অংশ, তাহলে আমরা এখন যেতক্ষণ যা দেখলাম যে এগুলো আমাদের বেতন হিসাবে গণ্য হবে এবং সেগুলো আমার করের আওতাভুক্ত থাকবে। এখন করের আওতা মুক্ত এরিয়া কি কি আছে চাকরির থেকে, চাকরি থেকে যে আমরা আয় করব তার করের আওতামুক্ত কি কি আছে। করের আওতামুক্ত আছে হচ্ছে, প্রথমে যে জিনিসটা আছে যে আমরা ইনকাম ফ্রম স্যালারিজ, দ্যাট মিন চাকরি হতে আয়ের 1/3, চাকরি থেকে আয়ের যে সুবিধাগুলো আমরা বাৎসরিক পাবো, এই টোটাল বাৎসরিক আয়ের 1/3 অথবা 5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেটা হচ্ছে আমাদের সাধারণ কর মুক্তি সুবিধা। দ্যাট মিনস আমরা যখন ইনকাম ফ্রম স্যালারি করতে যাব তখন আমাদের
আগে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এ বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ বলতে আমাদের বিভিন্ন ধাপে ধাপে আমাদেরকে করমুক্ত সুবিধা দেওয়া হতো। মেডিকেলে এক এক ধরনের করমুক্ত, এরপরে হচ্ছে গিয়ে আমার এন্টারটেনমেন্ট, দ্যাট মিনস হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি সেই সুবিধাগুলোর থেকে আমরা বিভিন্ন ধরনের পেতাম। হাউস রেন্টের উপরে এক ধরনের সুবিধা ছিল, বাট এখন সব এগ্রিগেটেড ওয়েতে একবারে নিয়ে এসে যে উনি যে স্যালারি, ইনকাম ফ্রম স্যালারিজের যে টোটাল যে পার্টটা আছে, আমি সবার লাস্টে একটা দুইটা স্লাইড রেখেছি যে চাকরি হতে আয়ের মধ্যে কি কি জিনিস সম্পূর্ণভাবে আয় হিসাবে গণ্য হবে আর কি কি জিনিস আয় হিসাবে গণ্য হবে না, একেবারে ইন লিস্ট আকারে। এর বাইরে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনোটা নাই, আর কোনো আইটেম নাই। তো সেই জায়গাটা যদি আমরা একটু দেখি যে সাধারণ করমুক্তি সুবিধা একটা থাকবে, আর দাপ্তরিক কাজে খরচের পুনঃপ্রদান, দ্যাট মিনস আমি নিজে একটু আগে আমরা যেটা দেখলাম যে একটা টিএডিএ আমরা হচ্ছে গিয়ে করমুক্ত সুবিধার মধ্যে পাবো। এখন করমুক্ত সুবিধার মধ্যে পাওয়ার ক্ষেত্রে হয় আমি অ্যাডভান্স নিয়ে গেছি, অথবা আমি খরচ করে এসে হয়তো সেক্ষেত্রে আমি এসে হচ্ছে গিয়ে বিল সাবমিট করে কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছি। তাহলে সেই এখন এই যে টাকাটা যে আমি, এবং সেই টাকাটা যদি কোম্পানি আমাকে আমার অ্যাকাউন্টে ফেরত দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা শুধু দাপ্তরিক কাজে খরচের জন্য পুনঃপ্রদান, দ্যাট মিনস রিইম্বার্সমেন্ট, এই টাকাটা পুরোটাই করমুক্ত সীমার মধ্যে থাকবে। এরপরে যেটা আছে আন্তর্জাতিক সংস্থার কর্মীদের আয়। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থার কর্মীদের আয় যদি এমন কোনো ব্যক্তি আন্তর্জাতিক সরকারি বা আন্তঃসরকারি বা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন, যাদের আয়টা সংসদ কর্তৃক কোনো আইন দ্বারা অথবা সরকারের সাথে চুক্তির মাধ্যমে করমুক্ত ঘোষণা করা হয়েছে, তাদের সেই আয়টা করযোগ্য হবে না। আচ্ছা, তার মানে আন্তর্জাতিক সংস্থার কর্মীদের আয় সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কর মুক্ত। বিদেশি কূটনৈতিক ও সরকারি প্রতিনিধিদের পারিশ্রমিক, দ্যাট মিনস বিদেশের রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার, মন্ত্রী, কনসাল, সচিব বা এই জাতীয় কূটনৈতিক পদে কর্মরত ব্যক্তিরা তাদের নিজস্ব সরকারের কাছ থেকে যে পারিশ্রমিক পান তার উপর বাংলাদেশের কর দিতে হয় না। এরপরে ট্রেড কমিশনার বা বিদেশি প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি রাষ্ট্রের ট্রেড কমিশনার বা অফিসিয়াল প্রতিনিধি তাদের দায়িত্ব পালনের জন্য যে পারিশ্রমিক পেয়ে থাকেন তা বা যে বেতন পেয়ে থাকেন তা করমুক্ত হিসাবে ঘোষণা করা হয়। আর যেগুলো আছে সেটা হচ্ছে বিদেশি রাষ্ট্রদূতের স্টাফদের আয়, যে বিদেশি রাষ্ট্রদূতে দূতাবাসে আমাদের বাংলাদেশি অনেক স্টাফরা কাজ করেন, তো সেই স্টাফদের বাংলাদেশের নাগরিক না হন এবং বাংলাদেশের অন্য কোনো ব্যবসায় যুক্ত না থাকেন, দ্যাট মিনস বিদেশি দূতাবাসে বাংলাদেশের স্টাফরা বাদে বিদেশি নাগরিক যারা স্টাফ হিসেবে কাজ করেন এবং তারা যদি বাংলাদেশের অন্য কোনো ব্যবসায় যুক্ত না থাকেন তবে তাদের বেতন করমুক্ত হয়। এরপরে আছে সরকারি পেনশন। আমরা জানি যে সরকারের পেনশনের থেকে পুরো টাকাটাই আমরা হচ্ছে করমুক্ত হিসাবে পাই। গ্র্যাচুইটির একটা লেভেল আছে, লেভেলটা হচ্ছে 2.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত আমরা পাই। বিভিন্ন ফান্ড আছে, যেমন স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড আছে, অনুমোদিত পেনশন ফান্ড আছে, যেমন এই যে গভর্নমেন্টের এই মুহূর্তে মনে হয় একটা পেনশন ফান্ড চলতেছে সকলের জন্য, সার্বজনীন পেনশন ফান্ড, তো এই ফান্ডের টাকাটাও করমুক্ত। দেন 10 নম্বরে যেটা আছে যে 1925 সালে একটা আইন ছিল, সেই আইনের ভিত্তিতে যে প্রভিডেন্ট ফান্ডগুলো এখন পর্যন্ত স্টিল চলমান আছে, সেই প্রভিডেন্ট ফান্ডের থেকে যদি কোনো আয় থাকে সেই আয়গুলো আয়কর আইন অনুযায়ী
করমুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছায় অবসর গ্রহণ, যদি কোনো সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসন অথবা আধা স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারী সরকারের অনুমোদিত স্কিমের অধীন স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং সেই স্কিমের অধীনে কোনো টাকা পান, তবে তা করমুক্ত হবে। বিশেষ আর একটা বিষয় যেটা রয়ে গেছে সেটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চলে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ, কোনো ইকোনমিক জোনে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা তাদের নিয়োগের প্রথম 3 বছর 50% আয়কর ছাড় পান। তো এই ছিল মূলত আয়ের করমুক্ত অংশের কিছু আমি দেওয়ার চেষ্টা করেছি, যেগুলোর থেকে আমাদের মূলত আসলে প্রয়োজন আছে এখানের হচ্ছে গিয়ে সাধারণ করমুক্তি, যেটা আমাদের অঙ্কে আসে, এবং আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয়, আমরা এই স্লাইডে যেটা দেখলাম গ্র্যাচুইটি ফান্ডের 2.5 কোটি টাকা। এই দুটেই মূলত আমাদের আসলে জেনে রাখাটা খুব দরকার পড়ে, এই দুটেই আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। বাকিগুলো আসলে খুব বেশি কমপ্লিকেসি না আসলে কাজে লাগে না। আমাদের ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য আসলে পরীক্ষার জন্য এই মুহূর্তে আসলে খুব একটা প্রয়োজন নাই, বাট আমি যেহেতু ক্লাস নিচ্ছি তাই পুরো ধারাটাই বর্ণনা করার চেষ্টা করেছি। এবার আমরা এক নজরে বেতন খাতের আয় পরিগণনা, যেটা আমি বলেছিলাম যে আজকে আমার লাস্ট টপিক থাকবে, যে এক নজরে বেতন খাতের করযোগ্য আয় গণনা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা কিছু জিনিস এখানে দেখতে পাবো। মূল বেতন, মহার্ঘ ভাতা, বোনাস, কমিশন, অগ্রিম বেতন, বকেয়া বেতন, ছুটি, নগদায়ন, এই সম্পূর্ণ আয়টাই করযোগ্য হবে। অনুমোদিত পেনশন, এটা সম্পূর্ণ করমুক্ত থাকবে। অনুমোদিত গ্র্যাচুইটি, দ্যাট মিনস 2.5 কোটি টাকা পর্যন্তই করমুক্ত থাকবে, বা এর বেশি থাকলে সেটা করযোগ্য হবে বাকি অংশটুকু। অ্যানুইটি, বেতনের পরিবর্তে অতিরিক্ত মুনাফা, সম্পূর্ণ টাকা যোগ হবে। সন্তানের শিক্ষা ভাতা, সম্পূর্ণ টাকা যোগ হবে। স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, নিয়োগকর্তার দান, দ্যাট মিনস আরপিএফ, হ্যাঁ, আরপিএফ নামে আমরা আসলে এটাকে জানি। স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, নিয়োগকর্তার অংশ যেটা, সেটা সম্পূর্ণ যোগ হবে। নিয়োগকর্তা একটা অংশ দেয়, একটা আমাদের থেকে কাটে। প্রভিডেন্ট ফান্ডে এটাই রুলস, যে একটা আমাদের অংশ কাটবে, একটা হচ্ছে গিয়ে নিয়োগকর্তা দেবে। তো নিয়োগকর্তার যে অংশটা সেটাও সম্পূর্ণ করযোগ্য। জীবন বীমার প্রিমিয়াম যদি নিয়োগকর্তা দিয়ে থাকে তাহলে এটা করযোগ্য। আপ্যায়ন ভাতা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এটা সম্পূর্ণ করযোগ্য। চিকিৎসা ভাতা সম্পূর্ণ করযোগ্য, শুধুমাত্র ওই 4-5টা বিষয় বাদে, হার্ট, কিডনি, চক্ষু, লিভার এবং ক্যান্সার। যাতায়াত ভাতা, এটার সম্পূর্ণটা না, যে অংশটা শুধুমাত্র আমি খরচ করি নাই, আমাকে একটা যাতায়াত ভাতা দেওয়া হয়েছে, সেই যাতায়াত ভাতার আমার 20 টাকা বা 50 টাকা হচ্ছে গিয়ে আমার বেঁচে গেছে, সেই 50 টাকাই আয় হিসাবে গণ্য হবে। এরপরে আছে বিশেষ ভাতা। বিশেষ ভাতা হচ্ছে অফিসিয়াল কোনো কাজে যদি কোনো টাকা দেয়া হয় তাহলে সেটা কিন্তু যোগ হবে না। বাড়ি ভাতা, বাড়ি ভাড়া ভাতা, এই পুরোটাই যোগ হবে, মানে হাউস রেন্ট অ্যালাউন্স। বিনা ভাড়ায় থাকার সুবিধা, দ্যাট মিনস ফ্রি অ্যাকোমোডেশন। ফ্রি অ্যাকোমোডেশনটা হচ্ছে বার্ষিক মূল্য যেটা আছে সেটাই এখানে যোগ হবে। কম ভাড়ায় থাকা, কনসেশনাল রেটে যদি কোনো কর্মচারী থেকে থাকে তাহলে যে রেটটা কর্মচারী বিয়ার করলো ওইটুকু বাদে বাকি যে অংশটা থাকবে সেই অংশটা আয় হিসাবে গণ্য হবে। কনভেন্স অ্যালাউন্স, নগদ সম্পূর্ণ টাকায় যোগ হবে। গাড়ির সুবিধা, এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট, এটা আমাদের জেনে রাখার দরকার, যে 2500 সিসি পর্যন্ত মাসে 10,000 টাকা, দ্যাট মিনস বছরে 1,20,000 টাকা। আর 2500 সিসির উপরে হলে মাসে 25,000 টাকা, দ্যাট মিনস বছরে 3 লাখ টাকা। এই সুবিধা থাকলে সেটা আয় হিসাবে যোগ হবে। অফিসের চা, কফি এগুলো কোনো কিছুই যোগ হবে না। অফিসে বিনামূল্যে পোশাক, টেলিফোন, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি ইত্যাদি সুবিধা যদি দিয়ে থাকে তাহলে সেই টাকা সম্পূর্ণভাবেই আয়যোগ্য হবে। গৃহভিত্ত ভাতা, দ্যাট মিনস সার্ভেন্ট অ্যালাউন্স, ক্ষতিপূরণ, যদি কোনো কম্পেনসেশন পেয়ে থাকেন, যদি কোনো ওভারটাইম থাকে তাহলে এই টাকাটাও সম্পূর্ণ যোগ হবে। আবাসিক, টেলিফোন, ইউটিলিটি বিল এগুলো সম্পূর্ণ যোগ হবে। তো এই ছিল মূলত আজকের টপিক। আগামীকালকে আমরা ইনকাম ফ্রম স্যালারিজের বিভিন্ন অঙ্ক দেখব, সেই অঙ্কের মধ্যে কোনো কমপ্লিকেশনস থাকলে সেগুলো আমরা শেষ করব। তারপরে ইনকাম ফ্রম
রেন্ট দেখব, ইনকাম ফ্রম এগ্রিকালচার দেখব। এভাবে আমরা ধীরে ধীরে শেষ করব। ধন্যবাদ। যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থেকে থাকে তাহলে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মতিউর রহমান ভাই বলেন। জি ভাইজান, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাই। ক্লাসটা আসলে আপনি যেভাবে এত সুন্দর করে বুঝাচ্ছেন, মানে প্রশ্ন করার আসলে সুযোগ নাই। হ্যাঁ, অনেক সুন্দর করে বুঝাচ্ছেন, ভালো লাগতেছে। আচ্ছা, এই থ্যাংক জন্য ইউ ভাই, আসলে থ্যাংক ইউ। তেমন আপনাদের প্রশ্ন নাই আসলে এই আসলে। ধরনের কমেন্টই জি, আসলে আমাকে জি, ইন্সপায়ার করে যে আসলে আমি কতটুকু চেষ্টা করতেছি বা আমি পারতেছি কিনা। তো এই জন্যই আমি বলি যে একটু কমেন্ট জি, করার জন্য, না, যাতে আমি বুঝতে পারি যে আমার বোঝানোটা ঠিক আছে কিনা। জি, 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 আচ্ছা, ঠিক জি। আছে ভাই, না, তাহলে আপনার এই সবাইকে যে বিশেষ করে এই যে স্লাইড গুলো তৈরি করছেন, মানে এই স্লাইড গুলা দেখলেও আসলে একদম ভিজুয়াল আসতেছে সামনে। যে ইনশাল্লাহ সবাই আসলে ঠিক আপনারা আছে, সাথে থাকবেন। খুব ভালো লাগতেছে। সবাই ধন্যবাদ। সব পেয়ে যাবেন। জি, ধন্যবাদ।